বাংলাদেশ 2024-এ একটা কঠিন সামষ্টিক অর্থনৈতিক বাস্তবতা আছে, কিন্তু আবার আকাঙ্ক্ষার দৃষ্টিকোণ থেকে একটা সন্ধিক্ষণের মুহূর্তে আছি। খাদের কিনারায় দাঁড়িয়ে আছি, খাদে যেন পড়ে না যাই, তার জন্য একটা চেষ্টা আছে। কার কথা শুনছেন অর্থমন্ত্রী? একটা হচ্ছে IMF এর কথা শুনেছেন, অলিগার্কসদের কথা শুনেছেন। প্রিয় দর্শক, মিনরি বাংলাদেশ প্রেজেন্স টিভিএস ইকোনমি শোতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি সাজ্জাদুর রহমান আছি আলোচনায়। দর্শক, সম্প্রতি আমরা জানি যে আওয়ামী লীগ সরকার তাদের টানা চতুর্থ টার্মের প্রথম বাজেট দিয়েছে 2024-25 অর্থ বছরের জন্য। সো আমরা জানি যে বাজেটের বিভিন্ন ফিগার্স আমরা জানি, 7,97,000 কোটি টাকার বাজেট। এখানে রেভিনিউ টার্গেট আছে টোটাল 5,41,000 কোটি টাকা। এর মধ্যে NBR এর টার্গেট আছে 4,80,000 কোটি টাকা, যেটা 70,000 কোটি টাকা বেশি গত বছরের থেকে। বাজেট ডেফিসিটে দর্শক আমরা জানি 2,56,000 কোটি টাকার মতো বাজেট ঘাটতি আছে। তো যদিও সেটা জিডিপির তুলনায় 4.6%। সো দর্শক, আমরা জানি যে বাংলাদেশে একটা হাই ইনফ্লেশনের মধ্যে দিয়ে যাচ্ছে গত 1.5 বছর প্রায়, এবং মানুষ আসলে অনেক কষ্টে আছে সেটা আমরা জানি। এবং বাংলাদেশের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ, এক্সচেঞ্জ রেট, টাকা ডেপ্রিসিয়েশন, ইম্পোর্ট কমে যাওয়া, এক্সপোর্টও স্লো গ্রোথ, তো সব কিছু মিলে আসলে ইকোনমি একটা চাপের মধ্যে আছে জানি। সো দর্শক, আমরা আজকে আলোচনা করব যে এই প্রস্তাবিত বাজেট সেটা কী সিগন্যাল দেয়, এই বাজেটের ফিলোসফি কী। সো দর্শক, আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন হোসেন জিল্লুর রহমান, PPRCর এক্সিকিউটিভ চেয়ারম্যান। আমরা জানি ওনাকে, সবাই আমরা চিনি, খুবই স্বনামধন্য অর্থনীতিবিদ বাংলাদেশের। আমরা তার সঙ্গে আলোচনা করব এবং আপনাদের সঙ্গে শেয়ার করব। সো স্যার, আপনাকে স্বাগতম টিভিএস স্টুডিওতে। অসংখ্য ধন্যবাদ আবার আসার জন্য। থ্যাংক ইউ স্যার। স্যার, এই যে প্রস্তাবিত বাজেট, এটা আসলে কি সিগন্যাল দেয়, এই বাজেটের ফিলোসফি কি? এটা সাদা চোখে দেখলে ফিলোসফিটা বের করা কঠিন, রিডিং বিটুইন দ্য লাইন্স করা দরকার। আমি যেটা পেশ হয়েছে সংসদে এবং তার উপর যে বিভিন্ন জনের মূল্যায়ন গত দিন ধরে কিছু দেখার চেষ্টা করেছি, তো আসলে সিগন্যাল কি দিচ্ছে বাজেটটা, ওই প্রশ্নের উত্তর যদি দিতে চাই, প্রথম সিগন্যাল হচ্ছে অর্থনীতি তো বেশ একটা কঠিন অবস্থায় আছে। সেটা মূল্যস্ফীতি হোক, ক্ষয়িষ্ণু রিজার্ভ হোক, বলা যায় যে স্থবির প্রবৃদ্ধি হোক, আর প্রচণ্ড কষ্টে থাকা সাধারণ মানুষের অবস্থায় হোক, একটা কঠিন বাস্তবতার মধ্যে বাজেট। প্রথম যে সিগন্যালটা দেখতে পাচ্ছি যে ওই বাস্তবতারটা মাথায় রেখে যেন খাদের কিনারায় দাঁড়িয়ে আছি, খাদে যেন পড়ে না যাই, তার জন্য একটা চেষ্টা আছে। সেটা আকার সীমিত, মানে আগে তো আমাদের অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী করতো যে বাজেটের আকারটা, এবারে কিছুটা নিয়ন্ত্রিত, বৃদ্ধিটা অত্যন্ত নিয়ন্ত্রিত রেখেছেন। সব মিলিয়ে প্রথম সিগন্যালটা যেটা পাচ্ছি, যেটাকে কন্ট্রাকশনারি বলছে, যেটা বলা যায় যে কশনারি, এই শব্দগুলো ব্যবহার হচ্ছে। মূল বিষয় হচ্ছে যে খাদে যেন পড়ে না যায়, তার জন্য খাদের কিনারায় দাঁড়িয়ে একটা প্রচেষ্টা আছে। বিভিন্ন শব্দ এখানে ব্যবহৃত হচ্ছে, ফিসক্যাল কনসলিডেশন, কন্ট্রাকশনারি পলিসি ইত্যাদি ইত্যাদি। এই একটা প্রচেষ্টা পরিষ্কার দেখা যাচ্ছে। কিছুটা হলেও আপনি যদি আগের ইভেন কোভিড পিরিয়ডে যখন আমরা দেখছি যে মানুষের উপর প্রচণ্ড একটা পড়েছিল, প্রভাব পড়েছিল, তখনও কিন্তু বাজেট বক্তৃতাগুলো মনে হতো যে কোনো সংকটের স্পর্শ ওনাদেরকে ছুঁচ্ছে না অ্যাকচুয়ালি। এখন সেটা পরিষ্কার উপলব্ধি একটা আছে। দ্বিতীয় সিগন্যালটা বলছে যে কার কথা শুনছেন অর্থমন্ত্রী বা তার সহযোগীরা, কার কথা শুনেছেন কার কথা স্যার? সেখানে কয়েকজনের কথা বলা যায়। একটা হচ্ছে IMF এর কথা শুনেছেন। আচ্ছা, এই যে একটু সীমিত রাখা, আকার সীমিত রাখা, কিছু বলা যায় কিছু পদক্ষেপের বিষয়েও, LDC গ্র্যাজুয়েশন হবে, শুল্ক হারের কিছু ট্যারিফ নিয়ে পলিসিতে কিছু পরিবর্তন আনা।
IMF এর কথা শুনছেন একটা ধরনের, যেমন IMF একটা কথা বলেছিল যে এই যে ট্যাক্স এক্সেম্পশন মানে যে কর অব্যাহতি দেওয়া হয়, ওইটার ফলে কতটুকু রেভিনিউ লস হলো এটার একটা দৃশ্যমান অ্যাকাউন্টিং করা, সেটা করে গত বছরও করেছেন, এই বছর করেছেন। অতটুকু IMF এর কথাটা অতটুকু কিছুটা শুনছেন। আর কার কথা শুনছেন? IMF এর আরেকটি হচ্ছে যে পরিষ্কার যে অলিগার্কসদের কথা শুনেছেন। আচ্ছা, সেটা কিভাবে বোঝা যাচ্ছে? সেটা বোঝা যাচ্ছে যে কালো টাকা সাদা করার যেই একটা বিধান রেখেছেন সেটা খুব পরিষ্কার যে সেখানে আপনার কাদেরকে মাথায় রেখে এই বিধানটা করা হলো। এখানে নানা ব্যাখ্যা দেয়া হয় যে গত কয়েক বছরের যদি খতিয়ান নেওয়া হয় তাহলে এই বিধানটা কিন্তু আগেও ছিল, কিন্তু এটা থেকে আসলে কতটুকু কালো টাকা ব্যাংকিং সিস্টেমে আসছে বা আমাদের অর্থনীতি প্রক্রিয়ার মধ্যে ফর্মালি এসছে এটার কিন্তু হিসাব আমরা তেমন পাইনি, যদিও যদ্দূর জেনেছি যে অত বেশি আসেনি। কিন্তু অলিগার্কসদের কথা শুনছে কেন বলছি যে এখানে কেন, ওটা বুঝলাম যে কালো টাকা আসার সুযোগটা করে দিচ্ছেন, এটা ওনারা বাস্তবতার কারণে একটা করতেন, কিন্তু করের হারটা 15% কেন? এখানে যারা কর দিচ্ছেন তারা 30%। এই 15% তো কোনো ব্যাখ্যা দেওয়া যায় না যে এই 15% না দিলে তারা করবে না। কালো টাকা সাদা করার সুযোগটাই হচ্ছে একটা বড় ধরনের সুযোগ, সেখানে বাড়তি 15%র যেই, এবং এটা যেটা হচ্ছে যে অলিগার্কদের কথা শুনছেন যার ফলে সরকারের যে কাগজে ঘোষিত জিরো টলারেন্স অন করাপশন, আপনার এই যে অনৈতিক কর্মকাণ্ড, অর্থনৈতিক কর্মকাণ্ড উৎসাহিত করা হবে না, সেগুলোর বিপরীতে যাচ্ছে কিন্তু এই পদক্ষেপ। তো ওনাদেরও করছেন কিছুটা। অলিগার্কসদের কথা শুনেছেন। তৃতীয় কার কথা শুনেছেন? সেটা হচ্ছে যে বেসিক্যালি আমলাতান্ত্রিক যারা অ্যাক্টার্স আছেন তাদের, কারণ বাজেটের একটা অন্যতম বিষয় আপনি দেখবেন এটার একটা ধারাবাহিকতা আছে, তেমন আপনার পরিবর্তনগুলো এট দি মার্জিনস, মানে ড্রামাটিক পরিবর্তন হয় না। আমরা যারা এই করেন, আমলাতান্ত্রিকভাবে বাজেট প্রণয়ন করেন, তাদের কথা শুনেছেন। কার কথা শুনেন নাই? কষ্টে থাকা সাধারণ মানুষের কথা তেমন শুনেন নাই। আচ্ছা, কারণ আমরা দেখতে পাচ্ছি কিছু দু একটা আছে, কিন্তু ওই কষ্টটা উপলব্ধি করেছেন সেটা মনে হচ্ছে না। যেমন আপনার সামাজিক নিরাপত্তা জাল কর্মসূচির সুবিধাভোগীর সংখ্যা কিছুটা বাড়ানো হয়েছে, অতটুকুই। সামাজিক নিরাপত্তা জাল প্রতিবন্ধীদের কিন্তু এই নেটওয়ার্কের মধ্যে এবার নিয়েছে, সব আগেও ছিল, মানে আমি বলছি ওদের সংখ্যাটা বাড়ানো হয়েছে কিছুটা, কিন্তু এই সামাজিক নিরাপত্তা জাল কর্মসূচিকে অন্যতম একটা ইনস্ট্রুমেন্ট হিসেবে আমরা বাজেটের সামনে নিয়ে আসা যেত, আরও একটু সাহসী। আরও এইখানে বিষয়টা হচ্ছে যে আমি বলছি কেন শুনে নাই, কারণ আমরা একটা জিনিস বুঝি যে ওই প্রথম যেটা বললাম খাদের কিনার থেকে পিছনে যেতে হবে, তার মানে খুব বেশি আমি সম্প্রসারণমূলক করতে পারবো না, অস্ট্যারিটির একটা বিষয় আছে, কিন্তু ওর বোঝাটা কার ঘাড়ের উপর দিব? কারণ এখানে মূল বিষয় হয়ে যাচ্ছে দি ডিস্ট্রিবিউশনাল চয়েসেস। অস্ট্যারিটি করতে হচ্ছে, আমি বইটা বুঝতে পারছি, কিন্তু আমার ডিস্ট্রিবিউশনাল চয়েস আছে, সাধারণ মানুষের উপর দিব না অন্যদের উপর দেব। এবং এখানে যেটা দেখতে পাচ্ছি যে অস্ট্যারিটির তাড়নায়, যেমন কর বৃদ্ধির একটা, আমি বলবো অনেকটা যে কিছুটা দিশেহারা স্টাইলে কর বৃদ্ধির কিছু কিছু বিষয়, যেমন আমি কথা যদি বলি মোবাইলে, তার উপর একটা গিফট দিলে তার উপর একটা নতুন করে ট্যাক্স বসেছে।
আপনার করমুক্ত আয় সীমাটা ওটা হয়নি। বাড়ানো হয়নি ইত্যাদি মিলে যেটা বুঝতে পারছি যে সাধারণ মানুষের কষ্টটা অত বেশি শোনা হয় নাই। কিছু পণ্যের উপর শুল্ক ছাড় দেয়া হয়েছে, যেটা আমরা এটা একটা ধারণা যে তাহলে হয়তো সহনীয় পর্যায়ে দাম যাবে, কিন্তু ওটাও আমরা অত বেশি নির্ভরতা পাচ্ছি না, এই জন্য যে আগের অভিজ্ঞতাতে দেখতে পাচ্ছি এই ধরনের সুযোগগুলো ওই যারা সাপ্লাই চেইন ম্যানেজার আছেন, ভোক্তা যত না পান তার চেয়ে সাপ্লাই চেইন ম্যানেজাররা এই সুবিধাটা বেশি পান। অনেকে তো বলছে যে ইম্পোর্টাররাই দেখা যাবে যে এই বেনিফিটটা পেয়ে সেটাই যাবে। বলছি, ওই যে সো বেনিফিটটা কার কাছে যাবে, এইখানে একটা বড় নজর দেওয়া দরকার। সো এই যে কার কথা শুনেছেন সেটার একটা, যদি আমি সিগন্যালের দৃষ্টিকোণ থেকে চিন্তা করি, এটাও একটা বিষয় যে আমি যাদের কথা বললাম। তৃতীয় আরেকটা কথা বলতে পারি সিগন্যাল হিসাবে আর কি। সেই সিগন্যালটা হচ্ছে যে এই বাজেটটা ওই বাস্তবতাটা অনুধাবন করেছে যে খাদের কিনারা থেকে একটু পিছনে আসতে হবে, কিন্তু আমাদের এই মুহূর্তটা কিন্তু একটা সন্ধিক্ষণের মুহূর্ত। কী ধরনের? একটু হচ্ছে এলডিসি গ্র্যাজুয়েশনের, মধ্যম আয়ের স্বপ্নের, ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, এগুলো অর্জনের। সো বাংলাদেশ 2024-এ একটা কঠিন সামষ্টিক অর্থনৈতিক বাস্তবতা আছে, কিন্তু আবার আকাঙ্ক্ষার দৃষ্টিকোণ থেকে একটা সন্ধিক্ষণের মুহূর্তে আছে। তখন আরেকটা প্রয়োজন ছিল এক ধরনের বিশ্লেষণী এবং কৌশলগত পারঙ্গমতা। বাজেট মানে এখানে আমি কীরকম হতে পারতেছে না, আমি বলতাম যে আমি তেমন দেখি নাই। খাতওয়ারি ওনার বাজেট স্পিচটা পড়লাম, খাতওয়ারি কোনো বড় ধরনের দেখলাম না যে এই বাস্তবতা আমাদের প্রবৃদ্ধি থমকে আছে। খাতওয়ারি কোনো কৌশলগত নতুন চিন্তার, যেমন একটা জিনিস দেখলাম যে কৃষি খাত 4.6 না 7 মনে হয় বাজেটের, কৃষি খাতকে আমরা দেখলাম না যে এটাকে নতুন করে চিন্তা করার কোনো সুযোগ ছিল। কৃষিতে আপনি জানেন যে 2010 আর 2000 গত বছর যদি চিন্তা করি, আমাদের খাদ্য আমদানি আগে প্রায় 9-10% ছিল পুরো ফুড ডিমান্ড, খাদ্য চাহিদার, এখন সেটা 11% ক্রস করেছে। খাদ্য আমদানি নির্ভরশীলতা বাড়ছে। কৃষির উপর আরও বড় ধরনের কৌশলগত এবং বুদ্ধিমত্তার একটা বাজেটারি নজর দেওয়ার সুযোগ ছিল। এই জায়গাটা আমি তেমন দেখলাম না। কর্মসংস্থান অন্যতম একটা বিষয়, তেমন কোনো দেখলাম না। গতানুগতিক অনেক কথাবার্তা আছে, তেমন কোনো জোরালো কিছু দিক নির্দেশনা বা কৌশলগত চিন্তা, ওই মিডিয়াম টার্ম যে একটা চ্যাপ্টার 3 বাজেট স্পিচে যেটা দেখলাম, মধ্যমেয়াদী কৌশল বলে যে সেকশনটা, ওটা একেবারেই আমলাতান্ত্রিক গতানুগতিকতা। কোনো আমি পেলাম না যে একটা এই একদিকে কঠিন বাস্তবতা, আরেকদিকে সন্ধিক্ষণের মুহূর্ত, দুইটা মিলে রাইজিং টু দি অকেশন যেটা বলি আমরা, সেটার একেবারেই কোনো কিছুই দেখলাম না অ্যাকচুয়ালি। সো এই যে ইভেন বিশ্লেষণী যে দক্ষতা, যে আমরা ঠিক আছে বুঝলাম যে আমরা কোথায় আছি, সেই দক্ষতাটারও আমি পুরো বাজেট স্পিচে এবং বাজেট ডকুমেন্টে তেমন কোনো অ্যাকচুয়ালি দেখতে পেলাম না। সো এগুলো বেশ কিছু সিগন্যাল প্রাথমিক আমার চোখে পড়েছে, বাট আরও কিছু চোখে পড়েছে। বাট আপনার প্রশ্ন থাকলে স্যার, এই যে দুর্বলতা আমাদের অর্থনীতিতে, যেটা বললেন সামষ্টিক অর্থনীতি, খাদের কিনারায়, সো এই বাজেটে কি আপনি মনে হয়েছে যে দুর্বলতাগুলো অর্থমন্ত্রী স্বীকার করেছেন যে এই দুর্বলতা আছে? কারণ আমরা আগে দেখেছি একটা ডিনায়াল মুড সবাই। না, ওটা আমি তো একদম প্রথম সিগন্যাল যেটা বলেছি যে খাদের কিনারায় আছি, তার কিছুটা উপলব্ধি আছে, যার জন্য এই যে ফিসক্যাল কনসোলিডেশন ইত্যাদিতে আছে। ডিনায়াল মোডে নাই,
মানে ওইভাবে ডিনায়াল মোডে নাই, ইন দি সেন্স দ্যাট আপনার একদম এক বাক্যে ডিনায়াল মোডে নাই সেটাও বলা যাবে না। বাস্তবতার কিছুটা উপলব্ধি আছে, কিন্তু এই বাস্তবতা তৈরি কিভাবে হলো সেইটার কোনো পুরোপুরি ডিনায়াল আছে। কিন্তু বাস্তবতা তো আকাশ থেকে নামে নাই। যেমন এখন ঋণ খেলাপির যে অবস্থা, ঋণ খেলাপির এটা নিয়ে কিন্তু ওখানে তেমন কোনো দেখি নাই যে ঋণ খেলাপি গত 3 মাসে পাবলিক ব্যাংকিং থেকে আপনার ঋণ খেলাপির যে একটা উল্লঙ্ঘন হয়েছে, এটা কি সিগন্যাল দিচ্ছে অ্যাকচুয়ালি? এটার তেমন কোনো আমি দেখি নাই। এই যে এবং ঋণ খেলাপির এখানে আপনি যদি বলতেন যে ডিনায়াল মোডে আছে কিনা, আমি একর্থে ডিনায়াল মোডে আছেন। কারণ এই ঋণ খেলাপি এখানে আসলাম কিভাবে? আমি তো মনে করি বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থমন্ত্রী, অর্থ সচিব, ইভেন সরকারের যারা অর্থনীতি পরিচালনার, তাদের জাতির সামনে একটা ব্যাখ্যা দেওয়া দরকার যে গত 3-4 বছর ধরে একটা অভূতপূর্ব যেটা পলিসি পরীক্ষা ওনারা করেছিলেন, সুদের হার 9-6, এই 9-6 এটা অভূতপূর্ব, এই যে বিশ্বের কোথাও হয়নি। এটার ফলাফল কি হলো? এটার ফলে কে লাভ হলো, কে ক্ষতিগ্রস্ত হলো? এইটাই ঋণ খেলাপি বাড়াবার জন্য একটা ভূমিকা রেখেছে কিনা তার একটা প্রশ্নের উত্তর খুবই প্রয়োজন। তো আমি যেটা দেখছি যে আপনি ডিনায়াল মোড বললেন, যে বাস্তবতাটা খাদের কিনারের সামনে আছে, এই উপলব্ধিটা আছে, কিন্তু খাদের কিনারে কিভাবে আসলাম ওইখানে কিন্তু ডিনায়াল মোড এখনো পুরোপুরি সচল বলতে পারি। রাইট স্যার, হয়তো সেপ্টেম্বরের পরে আপনার এই এনপিএলটা আরও বেড়ে যেতে পারে, কারণ বাংলাদেশ ব্যাংক যে এনপিএল এর ডেফিনেশনে এনেছে, চেঞ্জ করেছে, 9 মাসের জায়গায় 3 মাসে ডিফল্ট হইলে হবে। তো স্যার ওইটা আমরা আরেকদিন আলোচনা করব। কিন্তু এই যে কর্মসংস্থান, যেটা আসলে বাংলাদেশের জন্য যদি বলি যে সব থেকে আসলে বেশি দরকার, আমাদের প্রায় 25 লক্ষ লোক প্রতি বছর ওয়ার্কফোর্সে যোগ হচ্ছে, তো চাকরির তো সেরকম সুযোগ বেসিক্যালি প্রাইভেট সেক্টরে এই জব ক্রিয়েশনটা হতে হবে। তো আপনার কি মনে হয়েছে এই প্রস্তাবিত বাজেটে প্রাইভেট সেক্টর বা ইন্ডাস্ট্রির জন্য সেরকম কোনো সুবিধা আছে? এখানে তো প্রাইভেট সেক্টরের কথাই শুনতে পারতেন, অলিগার্কসদের কথা না। আমি অলিগার্কস এবং প্রাইভেট সেক্টরকে আলাদা করতে চাচ্ছি। অলিগার্কস হচ্ছে ক্ষমতার কাছাকাছি থাকা সুবিধাপ্রাপ্ত একটা গোষ্ঠী, ছোট্ট গোষ্ঠী। আর প্রাইভেট সেক্টর হচ্ছে পরিশ্রমী উদ্যোক্তাদের একটা বড় ধরনের ভূমি, যার মধ্যে এসএমইরাও আছে। প্রাইভেট সেক্টরের কথা শোনা দরকার ছিল। যেমন ওরা কোনটার উপর জোর দিয়েছে? ওরা কর সংস্কারের উপর জোর দিয়েছিল, এবং কোন করের প্রাতিষ্ঠানিক সংস্কার, শুধুমাত্র ট্যাক্সের অ্যামাউন্ট কর্পোরেটে একটু কমিয়েছেন, এটা ওনাদের কিছুটা, ওটাও কন্ডিশনাল ইত্যাদি। কিন্তু ওদের মূল চাহিদা কিন্তু হচ্ছে করের প্রাতিষ্ঠানিক সংস্কার। কারণ আপনি দেখবেন আরেকটা, আমি সিগন্যাল যদি আরেকবার ফিরে আসতে পারি ওইখানে, আরেকটা সিগন্যাল যেটা পেলাম সেটা হচ্ছে যে বেসিক্যালি কাগুজে আকাঙ্ক্ষার প্রাধান্য, মানে বাস্তবায়নের সক্ষমতা অথবা মনোযোগ বিবর্জিত কাগুজে আকাঙ্ক্ষা বেশ জোরালোভাবে, যেমন ইনফ্লেশনের রেট 6.5%। এটা তো কেউ করছে না যে আপনি ওখানে কিভাবে যাবেন। এখন তো আপনি বলছেন 10% মতো, এবং সাধারণ মানুষের কথা চিন্তা করলে ওটা তো আরও 15-20% হতে পারে। আপনি 6.5%, এবং এই যে বললাম না আশ্বাস, অর্থমন্ত্রী সেই 6 মাস পরে হবে, কে এটার উপর আশ্বাস রাখবে? আমি তো মনে করি কেউ, উনি নিজেও মনে এটার উপর আশ্বাস রাখেন না। বলার জন্য আউটগোয়িং ফিসক্যাল ইয়ারেও তো আপনার 6.5% টার্গেট করেছিল। এক্স্যাক্টলি। তো আমি বলছি যে আমি মনে হয় ওটা হচ্ছে যে একটা কাগুজে, এটাকে আমি বলি ফিল গুড, মানে নিজেকে একটা দেওয়া, কি বলা যায়, যে আমাকে এক ধরনের নিজেকে স্বস্তি দেওয়া, যে অ্যাটলিস্ট বললাম এই চাহিদা, কিন্তু কোনো দিক নির্দেশনামূলক কর্মকৌশলের কিছু দেখলাম না। ওনারা বলেছেন যে প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট টার্গেট দিয়েছেন, এখন 23% বলছেন
ওটা নিয়েও প্রশ্ন থাকতে পারে। 27% উপরে, 27.3%। কিন্তু ওটা প্রাইভেট সেক্টরের থেকে যখন আমরা শুনি তখন দেখি যে ওখানে তো স্থবির। আপনার অ্যাক্সেস টু ক্রেডিট, এটাও একটা আপনার সরকারি এখানে বড় ধরনের ব্যাংক ঋণ নির্ভরতার উপর একটা সিগন্যাল দিয়েছেন। কিন্তু তার চেয়েও বেশি প্রাইভেট সেক্টর থেকে যেটা আমি শুনি সেটা হচ্ছে তারা ইজ অফ ডুইং বিজনেস, মানে ব্যবসার পরিবেশ, যতই আপনি এই ওইটারই উন্নতি চায় অ্যাকচুয়ালি। সো আপনি যে 27.3%, এখানে আপনার পদক্ষেপগুলো কিন্তু স্ববিরোধী প্রত্যেকটার জন্য। আপনি ইনফ্লেশন বলেন 6.5 রেখেছেন, প্রবৃদ্ধিকেও রেখেছেন কত, 6.5 মতো, 6.75। একদিকে কন্ট্রাকশনারি 6.75, আপনি তেমন কোনো কৌশলগত পারঙ্গমতা দেখাননি যে স্টিমুলেট করে কিভাবে উদ্যোগী আগ্রহী করা যাবে। সো অনেকগুলো স্ববিরোধিতার জর্জরিত এই আকাঙ্ক্ষাগুলো। প্রাইভেট সেক্টরের বিষয়টা আমি পার্টিকুলারলি যেটা মনে করি, তাদের অন্যতম চাহিদা হচ্ছে ইজ অফ ডুইং বিজনেস, এবং ট্যাক্সের হ্যাসেল, এটা একটা বড়, ট্যাক্সের চেয়েও ট্যাক্সের হ্যাসেল। এবং এইখানে দেখেন, আমি একটা প্রশ্ন রাখতে চাই যে আমরা ট্যাক্স জিডিপি রেশিও কম বলি না, এবং কমই তো, কিন্তু আমার পকেট থেকে কিন্তু অনেক টাকা বেরোচ্ছে, তার একটা অংশ কর হিসেবে যাচ্ছে, কিন্তু আরেকটা অংশ বাধ্যতামূলক অন্যান্যভাবে যাচ্ছে, ইনফর্মাল পেমেন্টস নানা ধরনের। সেটা ইনফর্মাল পেমেন্টস এখন তো একটা বলা যায় যে একটা ভদ্র শব্দ, দুর্নীতি বলি, ঘুষ বলি, ইত্যাদি ইত্যাদির জন্য। আমার পকেট থেকে তো অ্যাকচুয়ালি কর আমি কম দিচ্ছি, করের জাল বিস্তার করানো দরকার। তার জন্য অন্যতম যেটা প্রয়োজন, কর প্রশাসনের সংস্কার। কর প্রশাসনের যে স্ববিরোধিতা, এই যে এসআরও কালচার, আজকে অর্থমন্ত্রী এগুলো ঘোষণা করলেন, 1 মাস পরে তার ঠিক বিপরীতে একটা পলিসি চালু হলো। বলছেন ওনারা যে এক ধরনের ইনভেস্টমেন্ট প্রেডিক্টেবিলিটি এবারে চেষ্টা করেছেন, কিন্তু এই যে প্রাতিষ্ঠানিক সংস্কৃতি যেটা আমি দেখি, ওই আনপ্রেডিক্টেবিলিটিটা করতে হলে আসলে কর প্রশাসনের সংস্কারটা অত্যন্ত জরুরি। তার কিন্তু খুব একটা জোরালো কেন, এনবিআর এর অটোমেশন নিয়ে সেরকম আমরা কিছু দেখিনি। তবে স্যার, এটা কি একটা গুড, অনেকে বলছে যে ধরেন যে এই যে প্রসপেক্টিভ ট্যাক্স সিস্টেমে যাওয়া রেট্রোস্পেক্টিভ থেকে, যে আসলে আমি এই বছরের ট্যাক্স দিচ্ছি, সেটা আসলে অনেক সময় আমরা দেখা যে আমি এটা জানতাম না যে এই ট্যাক্স রেটটা কী হবে, বাট এখন কিন্তু এটা আপনি এই 24-25 এবং 25-26 কী রেট হবে সেটা বলা হচ্ছে। এটাকে আপনি কিভাবে দেখছেন? না, এগুলো ভালো পদক্ষেপ। এগুলো আমি বলছি যে এই ছোটোখাটো পদক্ষেপগুলো নেওয়া দরকার, কিন্তু পদক্ষেপ নেওয়াটাই তো অন্যতম বিষয় নয়। এই পদক্ষেপ থেকে একটা সামগ্রিক ফলাফল তো আনতে হবে। সো আমি বলছি যে এই ধরনের পদক্ষেপের কিন্তু বেশ কিছু বলা যায় যে পজিটিভ পদক্ষেপের অনেকগুলো আছে, কিন্তু আমি যখন সার্বিক একটা কনক্লুশন টানছি, ওই যে স্ববিরোধিতার যে সংস্কৃতি, প্রাতিষ্ঠানিক যে সংস্কারের অনুপস্থিতির যে সংস্কৃতি, ওগুলো তো পুরোপুরি বিদ্যমান। এবং আমি বলবো যে নীতি বিশ্লেষণের জায়গায়ও আপনি যেমন মূল্যস্ফীতির কথা ধরেন, মূল্যস্ফীতি কমাবার জন্য ওনারা যেই মূল বিষয়টা নিয়েছেন সেটা হচ্ছে যে আপনার মানে ডিমান্ড ম্যানেজমেন্ট, চাহিদাকে নিয়ন্ত্রিত রাখা। সেটা কি সুদের হারটা বাড়িয়ে আর এনিথিং? এটা সুদের হার বাড়িয়ে, ওইটাই অন্যতম একটা বিষয়। কিন্তু ওখানে আবার আরেকটা হচ্ছে ইম্পোর্ট, না ইম্পোর্ট রেস্ট্রিক্ট করে রেখেছেন, মানে ইন দি সেন্স অফ অনেকগুলো এই এর মাধ্যমে আর কি, মানে ডিমান্ড ম্যানেজমেন্ট দিয়ে ওনারা করতে চাচ্ছেন ইনফ্লেশন। কিন্তু ঋণ খেলাপি যেটা হয়েছে
ওটা কি সুদের হার কম বেশির জন্য ঋণ খেলাপি হয়েছিল? যে ঋণ খেলাপি তার কাছে তো সুদের হার ইজ নট এ ইস্যু। তুমি আরও 5 বাড়াও কমাও ডাজেন্ট ম্যাটার, আমি তো নিয়ে রেখে দিব, ওটা তো একটা কাগজের বিষয়। তার মানে হচ্ছে যে এখানে আমাদের এখানে পার্টিকুলারলি আমি মনে করি এটা ওনাদের দেখা দরকার যে এই প্রশ্নটা রাখা, এই যে মূল্যস্ফীতি এটা কতটুকু ডিমান্ড ড্রিভেন এবং কতটুকু কস্ট পুশ ড্রিভেন। মানে খরচ, সাপ্লাই চেইন দুর্বলতা, এগুলো ড্রিভেন। এগুলোর কথা কিছু বলেছেন ওনারা সাপ্লাই চেইন ইস্যুস নিয়ে, কিন্তু ওইখানেও একটা যেমন দেখলাম যে কিছু শুল্ক কমানো হয়েছে নিত্য প্রয়োজনীয়, কিন্তু আপনি যদি প্রাতিষ্ঠানিক সংস্কার না করেন মূল বিষয়টা সুবিধাটা পাবে সেই সাপ্লাই চেইন ম্যানেজার, পাচ্ছে না, ভোক্তা পাচ্ছে না। ভোক্তা পর্যায়ে তাহলে তার মানে হচ্ছে যে মূল্যস্ফীতির প্রভাবটা কমছে না। সো এই যে কস্ট পুশ, সাপ্লাই চেইন দুর্বলতা ড্রিভেন যে মূল্যস্ফীতির বাস্তবতা বা দুর্বল বাজার ব্যবস্থাপনা, ওই যে সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের ওইটাই বোঝাচ্ছে আর কি, দুর্বল বাজার ব্যবস্থাপনা। এগুলোকে ধর্তব্যে না আনলে আমি ওই যে ডিমান্ড ম্যানেজমেন্ট ইন্টারেস্ট রেটের করে ওটা একটা অন ইটস ওন একটা ইস্যু। কিন্তু স্যার ওখানে যেটা প্রশ্ন, আপনি ধরেন যে ইউরোপ আমেরিকা, সেখানে কিন্তু ইনফ্লেশন কন্ট্রোল তখন ওরা করে সুদের হার বাড়িয়ে। বিকজ আপনি যদি দেখেন যে আমেরিকা কিন্তু টোটাল যদি এই লোন, এটা কিন্তু কনজিউমার লোন কিন্তু অনেক বেশি, ওদের 70-80% হচ্ছে কনজিউমার লোন, অ্যান্ড দ্যাট ইজ ওয়াই তারা সুদের হার বাড়ালে লোকজন তাদের কনজামশনটা তখন কমিয়ে দেয়। বাংলাদেশে তো আসলে আপনি এই যে কনজিউমার লোন, পার্সোনাল, এগুলো ধরলে অনেকে যেটা বলে যে এটা 7-8%-এর বেশি হবে না। আমাদের তো বেসিক্যালি লোনগুলো হচ্ছে যে ইন্ডাস্ট্রিতে। তো এই সুদের হার বাড়িয়ে অনেকে বলছে, যেটা আমরা দেখছি যে গত 1.5 বছরও এটাই কোনো ইম্প্যাক্ট নাই, ইনফ্লেশন কিন্তু বাড়ছে। তো সুদের হার কমিয়ে কিন্তু বাংলাদেশে ইনফ্লেশন সম্ভব কি? না, কিন্তু আপনি যেটা বললেন এই যে এক্স্যাক্টলি পার্সোনাল কনজামশনের জন্য যত না ইন্ডাস্ট্রির জন্য, কিন্তু যারা ওই ইন্ডাস্ট্রির জন্য লোন নিয়েছেন তারা কি করেছেন? ওই যে ঋণ খেলাপির বিষয়টা তো ওইখানেই চলে আসছে। কারণ তারা যদি ইন্ডাস্ট্রি বাড়াতেন তাহলে তো এমপ্লয়মেন্ট বাড়তো, এমপ্লয়মেন্ট বাড়তে ওই পার্সোনাল ইনকামও বাড়তো, অ্যাকচুয়ালি আমাদের বেকারত্বের বিষয়টা অত বেশি থাকতো না। তো আমি সেজন্য বলছি যে এই যে একটা কম্বিনেশন অফ মনিটারি পলিসি, ফিসক্যাল পলিসি এবং স্ট্রাকচারাল রিফর্মস, এই তিনটার সমন্বয়ে আমাদের এই যে কঠিন বাস্তবতা, এটা ট্যাকেল করার একটা প্রয়োজন আছে। কিন্তু ওইখানে আমি সিগন্যালটা ওই জন্য প্রথমে বললাম, এই পর্যায়ে আমি কোনো বিশ্লেষণী মনোযোগী দেখি নাই, প্লাস কোনো কৌশলগত বুদ্ধিমত্তারও দেখি নাই। কারণ এগুলো করতে গেলে ঘুরে ফিরে আমার কিন্তু হাত দিতে হবে কোথায়? হাত দিতে হবে যেটাকে বলি রাজনৈতিক অর্থনীতিতে। আচ্ছা, ওইখানে যদি হাত না দিই, যেমন এনপিএল, এই যে আমাদের ঋণ খেলাপির এই সময়কালে গত 3 মাসে কিভাবে পাবলিক সেক্টর ব্যাংকের খেলাপি ঋণ বাড়লো? তার মানে কারা ইনচার্জ, ড্রাইভিং সিটে কারা বসে আছে? অ্যাকচুয়ালি এটাই তো মূল বিষয়। অ্যাকচুয়ালি তো সরকারি লোকই তো এটা। তো আমি বলছি যে তার মানে হচ্ছে যে এই যে আমাদের এই রাজনৈতিক অর্থনীতি, কারণ এই যে একটা শব্দ আই থিঙ্ক এখন আরো বেশি করে সামনে চলে আসা দরকার, নেক্সাস। আচ্ছা, নেক্সাস হচ্ছে যে সুবিধা, অনৈতিক সুবিধা ভোগী একটা গোষ্ঠী, যার মধ্যে ইয়েরও আছে, যারা নীতি নির্ধারণী মহলের একটা অংশ, একটা হচ্ছে বাস্তবায়ন গ্রুপের একটা অংশ, আরেকটা হচ্ছে যে ওই যে প্রাইভেট সেক্টরের একটা অংশ। প্রাইভেট সেক্টরকে সেই জন্য ওই অলিগার্ক এর মধ্যে একটা বিভাজন টানা দরকার। এই নেক্সাসগুলোই অ্যাকচুয়ালি সমস্যা তৈরি করছে। কারণ হয়তো সরকারের ওই যারা করছেন ভালো কিছু পদক্ষেপের চেষ্টা আছে, ইচ্ছা আছে, নিচ্ছেনও, কিন্তু তারপর পরে স্ববিরোধী। যেমন দেখলাম যে বাংলাদেশ ব্যাংকের একটা নিয়ম আছে যে একটা ব্যাংকের যে ম্যানেজিং ডিরেক্টর রিটায়ার করার পরে একটা ওই ব্যাংকে আবার
অ্যাপয়েন্ট করার বিষয়ে একটা ছিল, সার্টেন টাইম আছে যে এর মধ্যে সার্টেন করা টাইম যায় না, এবং একটা বাধা আছে। জি। কিন্তু নিয়মটা খুব ভালো, আমরা ওইটা নিয়ে বললাম এটা তো ভালো নিয়ম, কিন্তু তারপরে আবার আসলো, কিন্তু এই ক্ষেত্রে আমি ব্যত্যয় ঘটালাম। এই যে এই ক্ষেত্রে ব্যত্যয়, এইটাই দাঁড়িয়ে গেছে যে বৃহত্তর সংস্কৃতি। এটা তো একটা প্রেসিডেন্স রয়ে যাবে, আরেকটাও করে ফেলবে, এবং করে ফেলবে না, ফেলছে। সুতরাং আমি বলছি যে এইখানে একটা, আমি মনে করি প্রতিযোগিতা, যেই প্রতিযোগিতা দরকার, প্রতিযোগিতা মানে এখানে ভালো কিছু করার চেষ্টা, নতুন কিছু উদ্ভাবনী পদক্ষেপ, এগুলো ঢোকাবার চেষ্টা, এগুলো এবারে আমরা দেখলাম কিছু, কিন্তু সার্বিক বিচারে ওই রাজনৈতিক অর্থনীতির দৃষ্টিকোণ থেকে যদি আমি জিনিসটাকে বিশ্লেষণ করতে না পারি এবং সিদ্ধান্ত নেওয়ার, এই যে করের পুরো বিষয়টা দেখেন না, এই যে সাদা কালো টাকা সাদা করার বিষয়টা, এটার যে ব্যাখ্যাগুলো আমরা শুনলাম, মানে ওই প্রথমেই তো বলা উচিত ছিল যে গত 5 বছরে এই বিধান রাখার ফলে এতটুকু লাভ হয়েছে, এত কর এসছে, সেই জন্য এখন এটা রাখা দরকার। কিন্তু দেখলাম যে না, ওই আবারও ওইটাই বলা হচ্ছে, একটু টাকাটা তো আসা দরকার, কিন্তু 15% কেন, 30% নয় কেন, এটার আবার উত্তর নাই। ওইখানে আপনি রাজনৈতিক অর্থনীতি ছাড়া ওই 15% কেন, তার একমাত্র উত্তর কিন্তু রাজনৈতিক অর্থনীতি। এটা কোনো অর্থনৈতিক বিশ্লেষণ থেকে আপনি উত্তর খুঁজে পাবেন না। রাইট স্যার, কোম্পানিকে এবার কিন্তু কালো টাকা সাদা করার সুযোগটা দেওয়া হয়েছে, যে এবং সেটাও এই 15%, যাদের কর্পোরেট ট্যাক্স রেট হচ্ছে 27.5%। তো এই কোম্পানিগুলো থেকে কি অনেকে, তো আমরা জানি যে একাধিক অ্যাকাউন্টস মেনটেন করে, এটা আমরা শুনে থাকি যে ট্যাক্সের জন্য একটা, ব্যাংকের জন্য একটা, যখন ব্যাংক থেকে লোন নিবে তখন তার সব ফিগারগুলো ইনফ্লেটেড হয়ে যায়। সো এইটা আপনার যে এতক্ষণ যেটা আমরা আলোচনা করলাম সেটারই একটা ধারাবাহিকতা। আমি বলছি যে ঘুরে ফিরে এই যে পেছনে একটা আমরা একটা ছিল না, কি যেন, সিন্দবাদের ভূত নাকি দৈত্য, সিন্দবাদের দৈত্য, রাইট, ঘাড়ের উপর, এই যে এন্টায়ার নীতি নির্ধারক প্রক্রিয়ার উপর সিন্দবাদের মতো দৈত্যের মতো বসে আছে এই নেক্সাস, যেখানে হচ্ছে যে এই ব্যক্তি গুটি কয়েকের ব্যক্তি সুবিধার জন্য নীতিগুলোকে সাজাও, অথবা নীতি প্রবল জনচাপে নীতি একটা নিলেও ওই স্ববিরোধী আরেকটা নীতি নিয়ে ওটাকে ক্যান্সেল আউট করো, এই বিষয়গুলো আছে। তো আমি এখন যেটা দেখছি যে বাংলাদেশে এই বাজেটেও পার্টিকুলারলি আমি আরেকটি কথা আমার খুব মনে আসছে, যে এখন আমাদেরকে একদিকে এই রাজনৈতিক অর্থনীতির কথা বলতে হবে, আরেকটা হচ্ছে দক্ষতার কথা বলতে হবে। কারণ আমরা যেটা করছি এখন, আমরা করছি অদক্ষ ঋণ এবং অদক্ষ ব্যয়। এই যে বাইরে থেকেও ঋণ নিয়ে আসছি, যেগুলোর সুযোগ কিন্তু কমে যাচ্ছে। আমাদের এইবারের 14% বাজেট হচ্ছে ঋণ সুদ পরিশোধ। এইভাবে চললে আরও নেক্সট ইয়ারে আরও বাড়বে। ঋণ যখন নিই, এই সম্ভাবনা যদি না হতে হয় যে ঋণের ফলে আমি বাজেটের এমন পর্যায়ে যদি হয় যে এটা আরও বাড়তে 25% হয়ে গেল, তার মানে বাজেটই করা হচ্ছে আগের বাজেটের বোঝাটার পরিশোধের জন্য। আশা করি ওই পর্যায়ে যাবে না, চলে আমরা অতটুকু যেন না যায়, সেটার দিকে সবারই সচেষ্ট থাকা দরকার। কিন্তু এই যে ওই ধরনের ঋণ যখন নিই, তখন কিন্তু ব্যয়ের দক্ষতা আরও বেশি জরুরি হয়ে পড়ে। কিন্তু আমরা এখন কি দেখছি, প্রকল্প নেওয়ার হিড়িক একটা দেখা যায়। কিছুটা ওনারা এই যে খাদের কিনারা থেকে পিছনে আসার জন্য কিছুটা রাশ টানে ধরার, যে প্রকল্প নেওয়া যাবে না, নতুন প্রকল্প নেওয়া যাবে না ইত্যাদি করার চেষ্টা করেছেন। কিন্তু সার্বিকভাবে বাংলাদেশের অর্থনীতি পরিচালনায় একটা হচ্ছে অদক্ষ ঋণ, অদক্ষ ব্যয়, আর অন্যদিকে একটা
একটা অশুভ রাজনৈতিক অর্থনীতি। এগুলো আমাদের এই যে পরিশ্রমী সাধারণ মানুষ, পরিশ্রমী উদ্যোক্তা, এবং আই এম শিওর এন্টায়ার রাজনৈতিক মহল বলি বা নীতি নির্ধারক বলি, বহু ভালো মানুষ আছে যারাও একটা আরও উন্নত পথযাত্রায় যেন বাংলাদেশ থাকে তার জন্য চেষ্টা করে। কিন্তু এই যে অদক্ষ ব্যয়, অদক্ষ ঋণ, রাজনৈতিক অর্থনীতি, এবং আরও একটা বিষয় যাতে আমি করতে চাই, আমি এটাতে এটা একটা সমাজতাত্ত্বিক আমার একটা বলা যায় যে একটা অবজারভেশন আর কি। সেটা হচ্ছে আমরা বাংলাদেশ যখন শুরু হয়, এই যে সাম্যের বিষয়টা, সোশ্যাল জাস্টিস, সামাজিক ন্যায়ের বিষয়টা, এটা কিন্তু বেশ আমাদের এক ধরনের বলা যায় ইভেন এলিট গ্রুপ, এলিট সাইকোলজির অন্যতম একটা অংশ ছিল। কিন্তু এই যে অলিগার্ক ড্রিভেন যেই একটা নতুন এলিট বাস্তবতা তৈরি হয়েছে, তাদের মধ্যে কিন্তু এই যে সামাজিক ন্যায়ের বিষয়টা, সাম্যের বিষয়টা, এটা ওইভাবে গুরুত্ব পাচ্ছে না অ্যাকচুয়ালি। যার ফলে সাধারণ মানুষের কষ্ট এটা অনুভব করার যে একটা মনোযোগ, একটা প্রচেষ্টা, সেটাও অনেকাংশে কম অ্যাকচুয়ালি। সো আমাদের এই যে এই বিষয়গুলো, এই যে অদক্ষ ব্যয়, অদক্ষ ঋণ, এই যে অশুভ রাজনৈতিক অর্থনীতি, এবং সাম্যের প্রতি আমাদের যে মনোযোগটা আর একটু শিথিল হয়ে যাওয়া, দুর্বল হয়ে যাওয়া, এগুলো হচ্ছে বৃহত্তর প্রেক্ষিত যেখানে এই বাজেটটা দাঁড়িয়ে আছে। এই বাজেট গত সপ্তাহে পেশ হয়েছে, এটা আলোচনা হয়তো সাজেদ আপনি হয়তো আরও কয়েকটা এপিসোড অন্যান্য দেশে করবেন, কিন্তু এটা আমার মনে হয় না জুন পার হবে এই আলোচনায় স্তীমিত হয়ে চলে যাবে। কারণ অর্থনীতিকে একটা এখন যেই পথে আমরা আছি সেখান থেকে একটা সঠিক পথে আনার যে দুরূহ চ্যালেঞ্জ, সেগুলো এই বাজেট আলোচনায় কি কোথায় ঘাটতি, কোথায় একটু, অতটুকুর মধ্যে সীমাবদ্ধ নয়। এই যে চারটা আমি বড় কথা বললাম, একটা হচ্ছে অশুভ সামাজিক অর্থনীতি, এই যে অলিগার্কদের প্রভাব, একটি যার মধ্যে এই যে স্ববিরোধী নীতি একটা বিষয় আছে, একটা হচ্ছে অদক্ষ ঋণ নিচ্ছি কিন্তু দক্ষতার ভিত্তিতে নয়, প্রপার প্রকল্পগুলো সঠিকভাবে ওইভাবে নিচ্ছি না, অদক্ষ ব্যয়, আমাদের এডিপি বাস্তবায়নের প্রত্যেকটারই বলি যে বাস্তবায়ন দক্ষতা আমাদের ঘাটতি আছে। তো কেন ঘাটতি আছে? বাংলাদেশে মেধাসম্পন্ন মানুষের কি অভাব আছে? কারণ আমি তো মেধাসম্পন্ন মানুষকে সঠিক জায়গায় বসাতে হবে, তাকে স্বাধীনতা দিতে হবে, তার মতামতকে গুরুত্ব দিতে হবে। আমি এখন দেখা যাচ্ছে স্বাধীন ভালো পদক্ষেপ নিতে চাই, হয়তো আমি ওখানে আর নাই। এটাই যদি বাস্তবতা হয় তাহলে তো এই অদক্ষ ব্যয় এটার, এবং এই যে সাম্যের প্রতি আমাদের যে এলিট পর্যায়ের একটা দুর্বল, মানে সাধারণ মানুষ তো চায় এটা, এলিট পর্যায়ের যে একটা বলা যায় যে অনীহা বা তাদের যে প্রতিজ্ঞার এক ধরনের দুর্বলতা, এগুলো বিবেচনা আনতে হবে। এগুলো নিয়েই কিন্তু আমাদের আগামীর এই অর্থনীতিকে, বাংলাদেশের অর্থনীতি কারণ ঘুরে ফিরে। আর শেষ একটা কথা বলতে চাই যে বাজেটে ইউথরা কোথায় আছে? আমি সেকশন একটা দেখলাম যে ওই যে স্কিল সেকশন, এডুকেশন সেক্টরে কিছু আছে, কিন্তু যুব সমাজ কোথায়? যুব সমাজের প্রতি এই বাজেটে বড় ধরনের একটা নীতি মনোযোগ প্রয়োজন ছিল, বড় ধরনের একটা বক্তব্য দরকার ছিল। গতকালই একটা বেরিয়েছে, একটা মতামত জরিপ দেখলাম যে আমি দুইটা হেডিং দেখলাম, 55% এক জায়গায় দেখলাম 80%, বাট বলা যায় যে অর্ধেকের উপরে যুবকরা তাদের যে ভবিষ্যৎ পেশা জীবন নিয়ে অত্যন্ত চিন্তিত। তার মানে হচ্ছে তারা বেকারত্ব, আয়ের দুর্বলতা, এগুলো নিয়ে। সো যুবকরা কোথায় বাজেট আলোচনায়? ওরা কোথায়? ওরা তো একটা বড় ধরনের গোষ্ঠী, এবং আমাদের এই মুহূর্তে ডেমোগ্রাফিক যদি আমি দেখি সেগমেন্ট, এরাই তো প্রধান অ্যাকচুয়ালি। এদের উপরই তো করতে হবে, নির্ভর করে আমাদের আগাতে হবে। তাদেরকে নিয়ে সেই উদ্ভাবনী চিন্তা, সেই বিশ্লেষণী এবং কৌশলগত পারঙ্গমতা
এগুলোর ব্যাপক অনুপস্থিতি দেখেছি। ওইখানে ওই ধরনের ইয়েটা দেখি না অ্যাকচুয়ালি। রাইট স্যার, থ্যাংক ইউ স্যার। আপনি যদি আর কিছু না বলতে চান, আমরা আরও আলোচনা করতে পারতাম। আমি শুধু শেষ এটাই করব যে তারপরেও বাংলাদেশ আমাদের সবার, আমাদের তো এত কিছুর মধ্যেও আমাদের মানুষের মনে ওইটা নিয়েই শেষ করতে চাই। মানুষের মনের আকাঙ্ক্ষাটাকে আমাদের সম্মান দিতে হবে। ওই আকাঙ্ক্ষা হচ্ছে প্রতিকূলতা নিয়ে মানুষ চিন্তিত নয়, একটা কঠিন পরিবেশ নিয়ে মানুষ চিন্তিত নয়। মানুষ চিন্তিত হচ্ছে নিয়মগুলো ঠিক আছে কিনা, আমার স্বার্থ দেখার মতো, দেখভালের মতো গার্ডিয়ান আছে কিনা, আমার সার্বিক বৃহত্তর জনগোষ্ঠীর বিষয়গুলোকে তাদের কথা শুনছে কিনা, এটা নিয়ে তারা চিন্তিত। এবং তারা কিন্তু ডিটারমিন যে বাংলাদেশ যেন আগাতে পারে। এই পরিশ্রমী, এই যে একটা প্রতিজ্ঞাবদ্ধ মানসিকতা, তার প্রতি সম্মান জানানো সবারই প্রয়োজন। রাইট স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ টিভিএসে সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা ডক্টর হোসেন জিল্লুর রহমানের সঙ্গে আলোচনা করলাম প্রস্তাবিত বাজেটের বিভিন্ন বিষয় নিয়ে। তো এখানে আমরা অনেক কিছুই আমরা জানতে পেরেছি দর্শক, তো সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমাদের আলোচনা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।